নির্বাচিত সরকার না এলে বিনিয়োগ আসবে না, বলছেন আমির খসরু। শাশুড়ির অত্যাচারে পুত্রবধূর আত্মহত্যার চেষ্টা, সইতে না পেরে নিজেকেই শেষ করেন পলাশ। জানাবো ভারতের ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকার না এলে বিনিয়োগ আসবে না, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছি দেশে, কিন্তু এখনো নির্বাচিত সরকার হয়নি। বাংলাদেশে জবাবদিহিমূলক কোনো সরকার এখনো হয়নি। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ পর্যন্ত বিনিয়োগও হবে না। এটা দেশের মধ্য থেকেও হবে না, বাইরে থেকেও হবে না। আমির খসরু আরো বলেন, দুঃখের সঙ্গে বলতে হয় বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি। আমার কথাগুলো অনেক সময় কঠিন হয়ে যায়। যারা বিনিয়োগ বোঝে তারা জানে এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। এজন্য সরকারকে স্থিতিশীল হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আস্থাশীল হবে। সরকারের অ্যাটিটিউড দেখে তারা বিনিয়োগের প্রতি আগ্রহী হয়। এখানে বিনিয়োগ সম্মেলন হয়েছে, আমরা ওদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলেছে তোমাদের নির্বাচন কবে। এটাই তাদের শেষ কথা। নির্বাচন না হলে তারা বুঝিয়ে দিচ্ছে তারা বিনিয়োগ করবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। খসরু বলেন, আমরা তো বলেছি যে বাংলাদেশে বিনিয়োগ চাই ১ নম্বর। সব বিনিয়োগের উপরে আমাদের নির্ভরশীলতা। এজন্য আমরা সম্মেলনে অংশগ্রহণ করে তাদের বলেছি তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই তারা বিনিয়োগ করুক, কারণ বিএনপির দেশপ্রেমিক দল। তাদের আশ্বস্ত করেছি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা যেন বিনিয়োগ যেতে পারে সেই প্রস্তুতি নিয়ে রাখে। তিনি বলেন, বাংলাদেশ একটি হাইলি রেগুলেটেড কান্ট্রি। এটি এদেশের সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে গেলে বিভিন্ন ধরনের বাধা আছে, সমস্যা আছে। এই বাধাগুলো অতিক্রম করতে হবে। এজন্য প্রথম ইনসেনটিভ হলো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, অর্থাৎ ডেমোক্রেটাইজেশন অব দ্য ইকোনমি। শুধু পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের যাতে আমলাদের কাছে যেতে না হয় সেই পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু বলেন, আমরা যে টেকনোলজির কথা বলছি সেটা হবে, সবকিছু ডিসিশন অনলাইনে হবে। বাসায় বসে ২৪ ঘন্টার মধ্যে যে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবে। এক্ষেত্রে যত ধরনের সরকারি অনুমতির বিষয় আছে সবকিছু অনলাইনে করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিএনপি যে পদক্ষেপের কথা বলেছে তা দক্ষিণ এশিয়ার কোথাও নেই উল্লেখ করে তিনি আরো বলেন, যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে আসবে তাদের প্রত্যেকের জন্য বিডা থেকে একজন করে ক্যাপ্টেন নিয়োগ করব। দেশের ইয়ং শিক্ষিত ছেলেমেয়েরা এই ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। শাশুড়ির অত্যাচারে পুত্রবধূর আত্মহত্যার চেষ্টা, সইতে না পেরে নিজেকে শেষ করেন পলাশ। আলোচিত র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীকে দায়ী করে দেওয়া হয়েছে একের পর এক স্ট্যাটাস। তবে ফরিদপুরে পলাশের শ্বশুরবাড়ি ও প্রতিবেশীরা জানালেন ভিন্ন কথা। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার বাসিন্দা ভরত সাহা। তার ২০ বছর বয়সী একমাত্র কন্যা সুস্মিতা সাহার ২ বছর আগে বিয়ে হয় পলাশের সঙ্গে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমরা বড়লোকের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাইনি। ছেলে অনেক শখ করে আমার মেয়েটাকে একরকম জোর করেই নিয়েছে। ছেলের আগ্রহ থেকেই আমরা শেষ পর্যন্ত মেয়েটাকে দিয়েছি, কিন্তু আমার মেয়ে তার শাশুড়ির অত্যাচারে স্বামীকে বাঁচাতে পারলো না। মেয়েটা আমার কয়েকবার আত্মহত্যা করতে গেছে। এখন আমি ভয় পাচ্ছি মেয়েটা নিজেকে না শেষ করে দেয়। সুস্মিতা চাচাতো ভাই ব্যাংকার পার্থ সাহা জানান, ১৮ বছর হওয়ার পর আমার বোনকে বিয়ের প্রস্তাব দেয় পলাশ। পলাশের আগ্রহ দেখে আমরা বোনকে দেই, কিন্তু বিয়ের পর কোনোদিন ওদের বাড়ি আমরা যেতে পারিনি। সবসময় শুনতাম বোনটাকে ওরা যৌতুকের জন্য অত্যাচার করত, কিন্তু পলাশের কথা সবসময় শুনেছি ভালো, সে আমার বোনকে অনেক ভালোবাসত। সুস্মিতাদের প্রতিবেশী গৃহবধূ দীপা সরকার জানালেন, ৩ দিন আগে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। সুস্মিতা বলেছিল ডাল রান্না খুব ভালো হওয়ায় তার প্রশংসা করেছিল পলাশ। সঙ্গে সঙ্গে খাবার টেবিলেই তার শাশুড়ি আরতি সাহা ডালের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেদিন রাতে সুইসাইডের জন্য পদক্ষেপ নেয় সুস্মিতা, ফেসবুকে পোস্ট দেয়। সেই পোস্ট তার শাশুড়ি আরতি সাহার
পীড়াপিড়িতে তুলে নিতে বাধ্য হয় সুস্মিতা। আত্মহত্যা দিন সকালে অফিসে আসার সময় পলাশ সুস্মিতাকে জানালা দিয়ে টাটা দিয়েছিল। সেটা নিয়েও শাশুড়ি আরতি সাহা আক্রমণ করে সুস্মিতাকে। তাই কিছুক্ষণ পরেই নিজেকে শেষ করে দেয় পলাশ। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় র্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা আত্মহত্যা করেন। বুধবার সকাল 10:30টায় র্যাবের 7 নগরীর বহদ্দারহাট ক্যাম্পে নিজ অফিস কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পারিবারিক কলহের জেরে পলাশ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। তার হাতে লেখা সুইসাইড নোটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয়, আমি দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। পলাশের ফুফাতো বোনের মেয়ে ভাগ্নি প্রিয়তা পূজা সাহা তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে লেখেন, পলাশের মৃত্যুর জন্য তার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি। ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান 26টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী। ভারত দাবি করেছে, গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে 36টি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন। এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরা, অমৃতসর, ফিরোজপুর, ফাজিলকা, জয়সলমের, লালগড়, যতন, বরমের, ভুজ, কুয়ারবেট ও লক্ষ্মীনালা। কাশ্মীর ও রাজস্থানের পোখরান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা উচ্চ সতর্কতা হয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবিলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করেছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দারা জানিয়েছেন, আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি ওয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে। নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক আউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ফিরোজপুরের খাইফেমে কে গ্রামে একটি বিস্ফোরণে 3 জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ের উপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। উইং কমান্ডার বিওমিকা সিং জানান, ভারত পাল্টা জবাবে পাকিস্তানের 4টি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়, যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেওয়া হয়। তিনি জানান, টাংধার, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি, অকনুর এবং উধমপুরে হামলায় আমাদের সেনাদের কিছু ক্ষতি হয়েছে, তবে পাকিস্তান আরও বড় ক্ষতির মুখে পড়েছে। কলোনেল সোফিয়া কুরেশি বলেন, সীমান্তের কাছাকাছি বেসামরিক বিমান ব্যবহারের মাধ্যমে পাকিস্তান ঝুঁকিপূর্ণ দায়িত্বহীন আচরণ করেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও আন্তর্জাতিক ফ্লাইটে নিরাপত্তা বজায় রাখতে সংযম দেখিয়েছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। ওই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।